মুস্কান কয়েকদিন থাকার জন্য ঠিক করে এসেছিল, কিন্তু একদিন থেকেই চলে যাবে এটা জানা ছিল না। শিকদার বাড়ির সকলেরই মুখ ভার। মুস্কান রাশিদা শিকদারের দিকে তাকিয়ে বলল, নানু রাগ করো না প্লিজ, আজকেই যাই, আবারও আসবো খুব তাড়াতাড়ি। রাশিদা শিকদার কিছু না বলে মুস্কানের কপালে হাত দিয়ে দেখে জ্বর কমেছে নাকি। হাত সরিয়ে নিতে নিতে বলল, হইছে হইছে, আর 7-5 দিন থাকার কথা কই আইলি, আর এখন একদিন না যাইতে যাওয়ার লাগে পাগল হয়ে গেছস। মুস্কান রাশিদা শিকদারের কাছে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে বলল, নানু একটা কাজ আছে তাই চলে যাচ্ছি, তাহলে তো আমি তোমার কাছেই থাকতে এসেছিলাম। স্নিগ্ধা ওনার কাছে এসে বলল, দাদুমণি যেতে দাও না, এখন বলছে তো একটু কাজ আছে, আর স্নেহার বিয়ের আগে আমরা গিয়ে 1 মাসের জন্য ওকে নিয়ে আসবো, তখন কোনো বাহানা শুনবো না, বুঝছো, এখন যেতে দাও। অবশেষে সবাই মুস্কানকে যেতে দেওয়ার জন্য রাজি হয়। স্নিগ্ধা সিজান ওকে ড্রপ করে সিজদাকে নিয়ে ডক্টরের চেম্বারে যাবে। যারা যারা যাবে সবাই রেডি হতে শুরু করে। প্রায় 20-25 মিনিট গাড়ি ড্রাইভ করার পর গাড়ি থামে মির্জা প্যালেসের সামনে। গাড়ি থামতে ওদেরকে বিদায় জানিয়ে মুস্কান নিজের ব্যাগ নিয়ে নেমে আসে। হাতে আরেকটা ব্যাগ। নানুর বাড়িতে গেল যেমন একের পর এক জিনিসপত্র দিতেই থাকে, ঠিক তেমনি মুস্কানের জন্য হরেক রকমের আচার, নারকেল নাড়ু আরও কত কিছু দিয়ে দিয়েছে। মুস্কান ব্যাগটা নিয়ে ভিতরে প্রবেশ করতে দারোয়ান ওর হাত থেকে ভারী ব্যাগটা নিতে উদ্যত হয়। মুস্কান হাসি মুখে না করলেও দারোয়ান মুস্কানের হাত থেকে ব্যাগটা নিয়ে মুস্কানকে বাড়ির ভিতরে পৌঁছে দেয়। বাড়ির ভিতরে প্রবেশ করে মুস্কান আফসানা মির্জাকে খুঁজতে শুরু করে। কয়েকবার ডাকে, আম্মু আম্মু কোথায় তুমি? মুস্কানের কণ্ঠ পেয়ে আফসানা মির্জা নিজের রুম থেকে বের হয়ে আসে। মুস্কান আফসানা মির্জাকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে। আফসানা মির্জা মুস্কানকে পেয়ে ওর পিঠে আদর করতে শুরু করে। আফসানা মির্জা মুখে হাসি ফুটিয়ে বলল, কিরে তুই না 1 সপ্তাহ থাকতে গেলি, একদিন না যেতেই চলে আসলি যে? আফসানা মির্জার কথা শুনে মুস্কান ওনাকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে বলে, তোমাকে আর আব্বুকে অনেক মিস করতেছিলাম, তাই তাড়াতাড়ি চলে আসলাম। আরও কিছুক্ষণ বুকে জড়িয়ে রেখে মুস্কানকে ছাড়ে আফসানা মির্জা। মুস্কান শাশুড়ির দিকে তাকিয়ে বলল, আব্বু কোথায়? জবাবে আফসানা মির্জা বলল, যা গিয়ে দেখ, বসে বসে চা খাচ্ছে আর ফোন টিপছে। মুস্কান টেবিল থেকে ব্যাগটা উঠিয়ে আফসানা মির্জার হাতে দিয়ে বলল, নাও দেখো তোমার আম্মু আমার হাতে কত কিছু ধরিয়ে দিয়েছে। আফসানা মির্জার হাতে দিয়ে শ্বশুরের কাছে চলে যায় দেখা করার জন্য। হাসি মুখে থেকে যদি মনের কষ্ট খানিকটা নিবারণ করা যায়, এটাই তার জন্য ক্ষুদ্র প্রচেষ্টা বলা চলে। কেটে গেছে 1 সপ্তাহ। এই 1 সপ্তাহে যে আদনানের কিভাবে কেটেছে তা বলে বোঝানো যাবে না। আদনানের এক কল, একটা মেসেজ, একটা টেক্সট পর্যন্ত সিন করেনি মুস্কান। আর যাই হোক, মায়ের কাছে তো আর বউয়ের সাথে কথা বলার আবদার করা যায় না, তবু আদনান 2-1 বার আবদার করে বসেছে, কিন্তু মুস্কান প্রত্যেকবারই আদনানকে এড়িয়ে গেছে। আদনান আগের বার না হয় কাজ পেলে ঢাকা ব্যাক করেছিল, কিন্তু এবার আর সম্ভব হচ্ছে না। তাই পুরোদমে একটার পর একটা মিটিং করে অফিসের সবাইকে কাজ বুঝিয়ে দিয়ে 15 দিনের কাজ 1 সপ্তাহে শেষ করে আজ সকালেই ঢাকা ব্যাক করবে সে। মায়ের কাছে শুনেছে মুস্কান 4 দিন ধরে ভার্সিটি যাচ্ছে, তাই মুস্কানের অবসরে ওর পিছনে একটা বডিগার্ড রেখেছে, যার মাধ্যমে মুস্কানের সকল খোঁজখবর রাখছে আদনান। কাল রাতে শুনেছে আদনান আজ সকালে ঢাকা ব্যাক করবে, তখন থেকে ঠিক করে নিয়েছে এখন থেকে আর আদনানের সামনে পড়বে না। এক কথায় আদনানকে ইগনোর করে চলবে। তাই ওর আসার কথা শুনে সকাল সকাল না খেয়ে ভার্সিটিতে চলে এসেছে। সে যে এসে থেকে সিমরানকে কল করে যাচ্ছে, কিন্তু এখনই এসে পৌঁছানোর কোনো নাম নেই। সিমরানের সাথে পরিচয় হয়েছে মাত্র 3 দিন হতে চলল, কিন্তু এর মধ্যেই দুজনের সম্পর্ক অনেকটা গভীর হয়ে উঠেছে। মুস্কান আরও একবার কল লাগায়, কিন্তু পুনরায় আগের মতোই রিং হচ্ছে, তবুও রিসিভ হচ্ছে না। মুস্কান রাগ করে ফোনটা শব্দ করে ব্যাগের উপর রেখে দিয়ে সামনের কাঠগোলাপ গাছটার দিকে তাকিয়ে আছে। গাছটায় অনেকগুলো ফুল ফুটে আছে। ফুলের সৌন্দর্যের সাথে সাথে গ্রানেও মৌ মৌ করছে। সকালের হালকা বাতাসে সামনে ছোট ছোট চুলগুলো বাতাসে উড়োউড়ি করছে। মুস্কান আজ হিজাব পরেনি। সময় যত আগাচ্ছে ক্যাম্পাসে নতুন নতুন মুখের আনাগোনা বাড়ছে। নতুন তো, তাই সবাই আগেই ক্যাম্পাসে এসে উপস্থিত হচ্ছে। ওর ভাবনার মাঝে কেউ একজন ওর পাশে বসতে বসতে বলে, সরি রে, দেরি হয়ে গেল। দেরি হবেই বা না কেন বল? বড় লোকের ঘাড় বজ্জার ছেলেগুলো নিজের ইচ্ছে মতো গাড়ি চালায়, আর একটু হলে মরেই যাচ্ছিলাম। মুস্কান কিছুটা গোমরা মুখে বলে, হয়েছে তোর বলা, এখন চুপচাপ এখানে বস। সিমরান মুস্কানের দিকে তাকিয়ে বলল, দোস্ত ক্যান্টিনে চল, খুব ক্ষুধা লাগছে, তোর জন্য কিছু খাওয়ার সুযোগই পেলাম না। মুস্কান কিছু না বলে চুপচাপই বসে আছে। ওকে বসে থাকতে দেখে সিমরান ওকে হাত ধরে টেনে উঠাতে বলল,
উঠ না, চল, কিছুক্ষণ পর আবার ক্লাস শুরু হয়ে যাবে। মুস্কান ওর সাথে যেতে বাধ্য হয়। ওরও খিদে পেয়েছে, তাই সিমরানের সাথে ক্যান্টিনের দিকে পা বাড়ায়। ক্যান্টিনে গিয়ে একদম সাইডের একটা টেবিলে বসে দুজনে হালকা কিছু খাবার অর্ডার করে দেয়। সিমরান একের পর এক গল্প করে যাচ্ছে। মেয়েটা খুবই মিশুক। ওর এই গুণের কারণে মুস্কানের সাথে এত ভালো ফ্রেন্ডশিপ হয়ে উঠেছে। ওর সাথে কথা বলতে বলতে মুস্কানের মনটা অনেকটা হালকা হয়ে যায়। এরই মধ্যে খাবার চলে আসে। দুজনেই খাবারে মনোযোগ দেয়। অনেকক্ষণ আগেই খাওয়া শেষ করে মুস্কান আর সিমরান ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখতে শুরু করে। অনেক রকমের ফুল গাছ, পাখপাখালিতে ভরপুর ওদের ক্যাম্পাস। বিভিন্ন রকমের ফুলের সংমিশ্রণটা বড্ড ভালো লাগছে। দুজনেই মনে সুখে গল্প করতে থাকে। ওদের কথার মাঝে হঠাৎই কেউ একজন মুস্কানের হাত টেনে ধরে। হঠাৎ এমন কাজে মুস্কান সিমরান দুজনেই ভয় পেয়ে যায়। মুস্কান সামনের দিকে তাকিয়ে দেখে আদনান। ওর চোখ মুখ রাগে রক্তিম বর্ণ ধারণ করেছে। হয়তো মুস্কানের এমন খোলামেলা পোশাক আশাক দেখে, নয়তোবা এতদিন ওকে ইগনোর করায়। আদনানের আগে মুস্কানের যেন কিছুই যায় আসে না। মুস্কান নিজেকে শক্ত রাখার চেষ্টা করে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আমার হাত ছাড়ুন। কিন্তু আদনানের কানে যেন কোনো কথাই পৌঁছালো না। ও আরও শক্ত করে চেপে ধরেছে। মুস্কান কিছুটা শক্ত গলায় বলে, হাতটা ছাড়ুন মিস্টার আদনান মির্জা, এতক্ষণে অনেক মানুষ জমে গেছে এখানে। আদনান চোখ মুখ শক্ত করে মুস্কানের দিকে তাকিয়ে আছে। তাতে যেন কোনো লাভই হচ্ছে না। আজ মুস্কান ভয় পাওয়ার বদলে আরও রেগে যাচ্ছে। মুস্কান আবার হাত জাড়া দিয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, নেক্সট টাইম আমার হাত ধরার মতো সাহস দেখাতে আসবেন না মিস্টার আদনান মির্জা। বলে পেছন ঘুরে চলে যাচ্ছিল, কিন্তু আদনান আবার ওর হাতটা চেপে ধরে। এবার অনেকটা শক্ত করেই ধরেছে। মুস্কান চেষ্টা করছে ছাড়ানোর, কিন্তু পারছে না। আদনান ভার্সিটি সকলের সামনে মুস্কানের হাত চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে, এই মেয়ে, এই এতদিন তো ঠিকই আমার পিছনে লেগেছিল। এখন যখন দেখলে আমি তোমার প্রতি নরম হতে শুরু করেছি, তখনই তোমার অ্যাটিটিউড শুরু হয়ে গেছে। তুমি হয়তো জানোই না, এই আদনান মির্জা দিনে তোমার মতো 10টা মেয়েকে রিজেক্ট করার ক্ষমতা রাখে। আদনানের কথার বিপরীতে মুস্কান হাসে। জাড়া দিয়ে ওর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয়। মনের মধ্যে হঠাৎ কি যেন চেপে বসে, হয়তোবা প্রতিশোধ। কড়া জবাবের নেশায় মত্ত হয়ে যায় মুস্কান। ব্যাগ থেকে সেন্টার ফ্রুট বের করে প্যাকেট ছিঁড়ে মুখে দিয়ে পেছনে ঘুরে যায়। চোখে সানগ্লাসটা দিয়ে পেছনে ঘুরে হাত দিয়ে ইশারা করে বলে, মেরে জেসে তো মিলেঙ্গে হাম নেহি। দুপুরের ঠিক পর মুহূর্ত মির্জা বাড়ির ডাইনিংয়ে খাওয়া দাওয়া তোড়জোড় চলছে। আদনান অনেক দিন পর বাড়িতে ব্যাক করেছে, তাই আফসানা মির্জা ছেলের পছন্দ মতো সব রান্না করেছে। কিন্তু দুপুর গড়িয়ে গেলেও আদনানের নিচে আসার কোনো নাম নেই। কিছুক্ষণ আগে আফসানা ডেকে এসেছে। কিছুক্ষণ পর আসার কথা বললেও এখনও আসছে না দেখে আফসানা মির্জা হাঁক ছেড়ে কয়েকবার ডাকে। মায়ের ডাক শুনে আদনান বসা থেকে উঠে দাঁড়ায়। চোখ মুখ রাগের রেশ থাকলেও অনেকটা নিজের মধ্যে চেপে রেখেছে। আসলে ভার্সিটির ওই রকম অপমানের কথা মনে পড়লেই হাতের রগগুলো ফেঁপে উঠে নিজের রাগের জানান দিচ্ছে। কিন্তু আদনান মনে প্রাণে চাচ্ছে নিজের এই হুটহাট রাগকে কন্ট্রোল করে যদি বউয়ের সাথে একটা সুখের সংসার হয়, তাহলে তো মন্দ হয় না। ভালো কিছুর জন্য না হয় একটু কষ্ট করে এই রাগটুকু কন্ট্রোল করে নেওয়া যাক। আদনান বড় বড় 2টা নিঃশ্বাস নিয়ে মুখে কৃত্রিম হাসি রেখা ফুটিয়ে রুম থেকে বের হয়। খাবার টেবিলে বসে বাবা মায়ের একের পর এক প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছে আদনান, কিন্তু মনটা মুস্কানের অপেক্ষায়। 2টা পেরিয়ে গেছে, সে কখন এখনও কেন আসছে না। এদিকে আফসানা মির্জা ছেলের পাতে একের পর এক পথ দিয়েই যাচ্ছেন। আদনান মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, মুস্কান কি প্রতিদিনই এত লেট করে বাড়ি আসে? কণ্ঠে কিছুটা গাম্ভীর্যের ছোঁয়া পাওয়া যায়। আফসানা মির্জা ছেলের প্রশ্নের জবাবে বলে, না, আজ এত দেরি কেন হচ্ছে? দাঁড়া, আমি কল দিয়ে দেখছি। আফসানা মির্জা পাশের টেবিল থেকে ফোনটা নিয়ে মুস্কানের ফোনে কল দিল। আদনান খাওয়া বাদ দিয়ে কিছু চিন্তা করছে। ওর ভাবনার মাঝে পিছন থেকে ফোনের রিংটোন বেজে ওঠে। সবাই পিছনে তাকিয়ে দেখে মুস্কান দাঁড়িয়ে আছে। মুস্কানের দিকে চোখ যেতে আদনানের চোখ মুখ শক্ত হয়ে এলো। মাথায় ওড়না নেই, চুলগুলো ছেড়ে দেওয়া, খাবারে মাখানো হাতটা মুহূর্তে মুষ্টিবদ্ধ হয়ে এলো। আদনান শুধু এক পলকে ওর দিকে তাকিয়ে আছে। চোয়ালের দৃঢ়তা বাড়ার সাথে সাথে হাতের রগগুলো ফুলে উঠেছে। আফসানা মির্জা মুস্কানের দিকে এগিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে মুস্কান উপরে চলে যায়। আফসানা মির্জা কিছুক্ষণ নিজের জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ সময় নিয়ে কিছু একটা ভেবে টেবিলের এগিয়ে গেলেন, কারো কিছু লাগবে নাকি। আদনান কিছুক্ষণ খাবার হাত বুলিয়ে অবশিষ্ট খাবারের হাত ধুয়ে উঠে দাঁড়ালো।
সিঁড়ি বেয়ে উপরে যেতেই আফসানা মির্জা পিছন থেকে কয়েকবার ডাকলেন, কিন্তু তা উপেক্ষা করে আদনান উপরে চলে গেল। মুস্কান রুমে এসে বিছানায় ব্যাগটা রেখে এখনও বিছানাতেই বসে আছে। হঠাৎ করে খট করে দরজা খোলার শব্দ শুনে মুস্কান পেছনে তাকিয়ে দেখে আদনান রুমের ভিতরে অবস্থান করছে। মুস্কান বিছানা থেকে নামতে নামতেই আদনান শব্দ করে রুমের দরজা বন্ধ করে দেয়। মুস্কান ভড়কে যায়, ওড়না ঠিক করে নেয়, তবে মাথায় কাপড় দেয়নি। মুস্কান কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আপনি কি করছেন এখানে? আদনান ওর দিকে না তাকিয়ে কোনো কথা না বলে কাবার্ডের ড্রয়ার খুলে একে একে সমস্ত ওড়না বের করে নেয়। মুস্কান ভয়ে ওর দিকে আগাচ্ছে না, শুকনো ডোক গিলে নিয়ে বলল, এগুলো কেন বের করছেন? ওর কথায় আদনানের কাজে কোনো ফারাক পড়ল না। আদনান একে একে রুমের সকল ওড়না হিজাব নিয়ে বের হয়ে আসার জন্য পা বাড়ায়। পরবর্তীতে আবারও পিছিয়ে এসে থাবা দিয়ে মুস্কানের বুকের উপর থেকে ওড়নাটা ছিনিয়ে নিয়ে রুম থেকে বের হয়ে আসে। মুস্কান ওড়না নেওয়ার জন্য ওর পিছন পিছন ছুটতে ছুটতে আসছে। পিছন থেকে কয়েকবার বলছে ওড়না ফিরিয়ে দিতে, কিন্তু সেই দিকে আদনানের কোনো কান নেই। আদনান ড্রয়িং রুমে এসে সবগুলো ওড়না ছুঁড়ে ফেলে। মুস্কানের গলার আওয়াজ পেয়ে আফসানা মির্জা, গালিব মির্জা দুজনে খাওয়া ছেড়ে উঠে আসতেই দেখে আদনান লাইটার দিয়ে ওড়নায় আগুন ধরিয়ে দিয়েছে। এমন কাণ্ড দেখে আফসানা মির্জা আগুন নেভাতে এগিয়ে আসতে আসতে বলল, আদি, এসব কি হচ্ছে? এগিয়ে আসার আগে আদনান হাত দেখিয়ে থামিয়ে দেয়, কিন্তু কিছু বলে না। মুস্কান দৌড়ে আগুন থেকে ওড়না সরাতে যাবে, তার আগে আদনান মুস্কানকে টেনে ধরে দাঁতে দাঁত পিষে বলে, রুমে এতগুলো ওড়না থাকতেও যদি রাস্তাঘাটে ভার্সিটিতে অর্ধলঙ্গ হয়ে ঘুরতে হয়, তাহলে সে ওড়না দিয়ে আর কি হবে? বলে মুস্কানকে কিছুটা দূরে ছুঁড়ে ফেলে। মুস্কান মেঝেতে বসে কাঁদছে। আদনানের সেই দিকে কোনো মনোযোগ নেই। আদনান মায়ের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলতে শুরু করে, আজকের পর থেকে ওর ভার্সিটি যাওয়া বন্ধ। আর শিক্ষিত হতে হবে না, যতটুকু হয়েছে তাতেই অনেক। আমার সন্তানের এত শিক্ষিত মায়ের দরকার নাই, যে মা ভার্সিটিতে পড়ার জন্য না গিয়ে নিজের দেহ প্রদর্শন করতে চায়। আজ থেকে বাড়ির সব কাজ ও করবে। বাড়ির বাহিরে একটা পা রাখলে সে পা আমি ভেঙে দিব। বলে রক্তচক্ষু নিয়ে সোফায় বসে পড়ল। আফসানা মির্জা, গালিব মির্জা কি বলছে তা যেন ওর কান পর্যন্ত পৌঁছাচ্ছেই না। আদনান এক নজরে মুস্কানের দিকে তাকিয়ে আছে। মুস্কান চোখ মুখ মুছে নিয়ে মেঝে থেকে উঠে চিৎকার করে বলতে শুরু করে, আমি আপনার সন্তানের মা হতেও চাই না। আই ওয়ান্ট ডিভোর্স। আমি আপনার সাথে আর থাকতেও চাই না। বলে মুস্কান কাঁদতে কাঁদতে উপরে চলে গেল। এদিকে উপস্থিত সবাই মুস্কানের কথা শুনে স্তব্ধ। গালিব মির্জা, আফসানা মির্জার মুখে কোনো কথা নেই। তারা যেন মুস্কানের কথার মানে এখনও বুঝতে পারেনি। তারা যেন কোনো ঘোরের মাঝেই পড়ে রইল। আদনানও স্তব্ধ প্রায়। যে মেয়ে ভয়ে ওর সামনে দাঁড়ায় না পর্যন্ত, আর সেই মেয়ে কিনা আজকে ওরই সামনে দাঁড়িয়ে একের পর এক কথা বলে, আর এখন কিনা ডিভোর্স চাইল। আদনানের রাগটা উবে যাওয়ার বদলে নিজের মধ্যে চেপে রইল। আদনান বসা থেকে উঠে দাঁড়িয়ে সিঁড়িতে পা রাখতে যাবে, তার আগে আফসানা মির্জা ওকে থামিয়ে দিয়ে বলে, আদি, মেয়েটা বাচ্চা মানুষ, মাঝে মধ্যে ভুল করে বসে। ওর সাথে রাগারাগি করিস না, সবটা ঠান্ডা মাথায় সামলাতে হবে। ওনাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে উপরে চলে আসে। নিসা, আফসানা মির্জা, গালিব মির্জা দুজনে চিন্তিত হয়ে রইলেন, কি হচ্ছে এগুলো? আদনান উপরে এসে মুস্কানের রুমের সামনে দাঁড়িয়ে দু চোখ বন্ধ করে নিজের রাগটা সংযত করার চেষ্টা করল। বাপে মা ঠিকই বলেছে, এর সাথে রাগ দেখিয়ে কথা বললে বিগড়ে যেতে পারে। তা ঠান্ডা মাথায় কথা বলতে হবে। আদনান কিছুক্ষণ সময় নিয়ে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকতে দেখতে পায় মুস্কান মেঝেতে বসে কান্না করছে। আদনান কিছু না বলে কিছুক্ষণ দাঁড়িয়ে সবটা দেখছে। মুস্কান রুমের মধ্যে আদনানের উপস্থিতি উপলব্ধি করতে পেরে উঠে দাঁড়িয়ে রুড়ো কণ্ঠে বলে, আপনি আমার রুমে কি করছেন? হ্যাঁ, বেরিয়ে যান। আমি আর আপনাকে দেখতে চাই না। আর বলছি না, আই ওয়ান্ট ডিভোর্স। তাড়াতাড়ি আমাকে ডিভোর্স দিয়ে মুক্ত করে দিন। সমস্যা নেই, আমি দেনমোহরের টাকা চাইব না, শুধু আমাকে ডিভোর্সটা দিয়ে মুক্ত করুন। মুস্কানের কথাগুলো আদনানের মাথা গরম করলেও আদনান নিজেকে শান্ত রেখে বলে, আই ওয়ান্ট ডিভোর্স মানে কি? হ্যাঁ, কি বলছো তুমি? বুঝতে পারছো? তোমার কি মাথা ঠিক আছে? আদনানের কথা জবাবে মুস্কান সোজা সাপটা উত্তর দেয়, আই ওয়ান্ট ডিভোর্স মানে হচ্ছে আমি আর এই সো কল্ড হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে থাকতে চাচ্ছি না, তাই আপনি আমাকে ডিভোর্স দিয়ে মুক্তি দিবেন। মুস্কানের কথা শুনে আদনানের চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে। নিজের রাগকে কন্ট্রোল করার উদ্দেশ্যে চোখটা বন্ধ করে নেয়। মুস্কান আবারও বলে, কি হলো মিস্টার আদনান মির্জা? এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন। মুস্কান। আদনানের বিকট ধমকে মুস্কান কিছুটা কেঁপে উঠল, নিজেকে শক্ত রাখার চেষ্টায় অটুট রইল। আদনান মুস্কানের গাল চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে,
কিছুদিন ধরে আমার ভালো রূপটা দেখাচ্ছি তো, তাই সাহসটা বেড়ে গেছে, তাই না? আমি যেমন ভালোবাসা দিয়ে মাথায় তুলতে পারি, তেমন রাগ উঠলে কি যে করতে পারি তার ধারণাও তোমার নেই। মুসকান ওর হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য চটপট শুরু করেছে। আদনানের হাত ছাড়াতে ছাড়াতে বলে, গায়ে হাত তোলা আর জোর জবরদস্তি করে আমার উপরে হামলে পড়া ছাড়া আর কিছুই তো করতে পারবেন না। মুসকানের কথা শেষ হতেই আরেকটা ধমক পড়ল, সাথে সাথে গালের চাপটাও প্রকট হয়ে উঠেছে। মুসকান কিছু পটপট করা থামিয়ে দিয়ে আদনানের চোখের দিকে তাকিয়ে আছে। মুসকানের আঁখি যুগল জলে টাইটম্বর। মুসকান আদনানের চোখের দিকে তাকিয়ে কাতর স্বরে বলতে শুরু করলো, কোনো বেশি কিছু না, বেশি অবহেলায় বেশি দিন বাঁচে না। এই জন্য আমার ভালোবাসা মরার আগে আরেকজনের হাতে দিয়ে দিলাম, যে তাকে যত্নে রাখবে। যেহেতু তোমার প্রতি আমার এখন কোনো ভালোবাসা নাই, সেহেতু আমার প্রতি তোমার কোনো অধিকারও নাই। মুসকানের কথা শুনে আদনানের বুকটা কেমন যেন করে ওঠে। মুসকান এসব কি বলছে? ও কি সন্দেহ করছে নাকি? আদনানের রাগ যেন মুহূর্তেই উবে গেল। আপনা আপনি আদনানের হাতের বাঁধন আলগা হয়ে মুসকানের গাল থেকে হাতটা সরে আসে। আদনান মুসকানের দিকে তাকিয়ে বলল, আরেকজন মানে? আদনানের কথা শুনে মুসকান কিছু না বলে একটা হাসি দেয়। এই হাসির মধ্যে যেন কত দুঃখ জমে আছে। মুসকানকে হাসতে দেখে আদনান কিছু বুঝতে পারছে না। আদনান অনেকবারই বলে, কি হলো বলছো না যে? আরেকজন মানে কি? মুসকান আদনানের সামনে থেকে সরে গিয়ে বিছানায় বসতে বসতে বলে, আরেকজন মানে যার সাথে 4 রাস্তার মোড়ে দাঁড়িয়ে ফুল বিনিময় করেন, যে আপনাকে জড়িয়ে ধরে তার দুঃখ কষ্ট ভাগাভাগি করে, যার জন্য আমি আপনার বউ হয়েও আপনার মন জয় করতে পারিনি। আচ্ছা সেসব বাদ দিন, আপনার তো খুশি হওয়ার কথা। আমি নিজে থেকেই তো ডিভোর্স চাচ্ছি, এখন তো আর কোনো বাধা নেই, আপনি খুব সহজেই তাকে অপন করে নিতে পারবেন। মুসকানের কথাগুলো শুনে আদনানের বুঝতে বাকি নেই মুসকান কার কথা বলছে। মুসকান নিশ্চয়ই আদনানকে সিনথিয়ার সাথে দেখেই এমনটা করছে। আদনান মুসকানের সামনে গিয়ে 2 হাতে আলতো করে মুসকানের গাল আঁকড়ে ধরতে যাবে। তার আগে মুসকান হাত দেখিয়ে আদনানকে থামিয়ে দিয়ে বলল, ডোন্ট টাচ মি মিস্টার আদনান মির্জা। আজকের পর থেকে আপনি আর আমাকে টাচ করবেন না, আর তাড়াতাড়ি ডিভোর্সের ব্যবস্থা করেন। আমি আর কখনো আপনার সামনে আসবো না। মুসকানের কথা শেষ হতে আদনান অসহায় কণ্ঠে বলল, মুসকান আগে একবার আমার কথাগুলো শোনো, তুমি মাথা গরম করো না। মুসকান উঠে গিয়ে বেলকনির দিকে ফিরে চোখের পানি মুছে নিয়ে বলল, আমি আর কারো কোনো কথা শুনতে চাই না, আপনি এখান থেকে চলে যান। আদনান মুসকানের দিকে এগিয়ে গিয়ে কিছু বলতে যাবে, তার আগে মুসকান দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে যায়। মুসকানের এরূপ ব্যবহারে আদনান হতাশ। মেয়েটা এতদিন ধরে এগুলো নিয়েই আদনানের সাথে তাহলে কথা বলেনি, আদনানের কল রিসিভ করেনি, এমনকি একটা মেসেজ পর্যন্ত সিন করেনি। আদনান পড়েছে মহা ঝামেলায়। এখনই কিভাবে বোঝাবে যে সিনথিয়ার সাথে তার এমন কোনো সম্পর্ক নেই? এর জন্যই হয়তো নিজে থেকে এত ছোট বয়সে মেয়ে বিয়ে করতে নেই। এতে রাগ ভাঙাতে ভাঙাতে জীবনের অর্ধেক জীবন যৌবন সব শেষ হয়ে যাবে। আদনান ভাবে এখন কি করে মুসকানকে সবটা বোঝাবে। মুসকান তখন রুম থেকে বের হয়ে ছাদে এসেছে, এখনও রুমে যায়নি। দোলনায় 2 হাঁটুতে মুখ গুজে বসে দূরে দুটো পাখির খুনসুটি দেখছে। পাখি দুটো নিজেদের মধ্যে মারামারি করছে, কিন্তু একজন আরেকজনকে রেখে উড়ে চলে যাচ্ছে না। পাখি দুটোর কাণ্ড দেখে ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠলেও চোখের কোণে জলের রাশি ভিড় জমিয়েছে। হয়তো কাউকে আজীবনের জন্য হারিয়ে ফেলার ভয়েই এমনটা হচ্ছে। মুসকানের মনের মতো আকাশটাও কালো মেঘের কণায় কণায় পূর্ণ হতে শুরু করেছে। বাতাসের পরিমাণটাও বাড়তে শুরু করেছে। বাতাসে মুসকানের চুলগুলো অবাধ্য হয়ে উড়ে বারবার চোখে মুখে এসে বেড়ছে। মুসকান বিরক্ত হইয়া চুলগুলো সরাচ্ছে না। মুসকান এতটাই নিজের মধ্যে বিভোর হয়ে আছে যে কেউ আসছে নাকি সেদিকে তার কোনো খেয়াল নেই। মুসকান রুম থেকে বের হয়ে যাওয়ার পর আদনান আর মুসকানের দেখা পায়নি। আদনান কিছুক্ষণ ও রুমে বসে থেকে বাইকের চাবি নিয়ে বের হয়ে যায়। এইমাত্র হাতে বড় একটা বক্স আর একটা শপিং ব্যাগ হাতে নিয়ে বাড়ি ফিরেছে। বাড়ি ফেরার পর থেকে মুসকানকে খুঁজেই যাচ্ছে, কোথাও নেই। মুসকানের রুমে, মায়ের রুমে কোথাও নেই। বক্সের কাজ মাকে বুঝিয়ে দিয়ে শপিং ব্যাগটা নিয়ে ছাদের দিকে গেল। কোনো রুমে যেহেতু নেই তাহলে ছাদেই আছে। আদনান ছাদে এসে নিশ্চিত হয়। আদনান পা টিপে টিপে দোলনার দিকে আগায়। ব্যাগ থেকে একটা লাল রঙের ওড়না বের করে নিয়ে মুসকানের সামনে গিয়ে দাঁড়ায়। আদনানকে দেখে মুসকান দোলনা থেকে নেমে আসে। পরনে যেহেতু ওড়না নেই তাই 2 হাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করছে। মুসকান কিছু বোঝার আগে আদনান নিজের হাতে মুসকানকে ওড়না দিয়ে ঢেকে দেয়। ওড়না প্রিয় প্রথমেই নিজেকে আষ্টে পিষ্টে ওড়নায় জড়িয়ে নেয়। আদনান এক পলকে মুসকানের দিকে তাকিয়ে আছে এখনও। অনেকক্ষণ কাদার ফলে চোখ মুখ কিছুটা ফুলে গেছে, লাল বর্ণও ধারণ করেছে।
মুস্কান চোখ তুলে তাকালো। দুজনের চোখে চোখ মিলে যেতেই মুস্কান চোখ সরিয়ে নিয়ে আদনানের সামনে থেকে চলে যাচ্ছিল। তার আগে আদনান মুস্কানের হাত ধরে টেনে নিজের সামনে নিয়ে আসে। আলতো হাতে মুস্কানের চোখের পানিটুকু মুছে দিয়ে বলল, পাগলি, আমাকে কিছু বলার তো সুযোগই দিচ্ছ না তুমি, আর এদিকে নিজে নিজে কষ্ট পাচ্ছ। মুস্কান নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমি তো কিছু শুনতে চাই না, বলে ছাদ থেকে নেমে যায়। পিছনে আদনান হতাশা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে, এত সুন্দর একটা ওড়না এনে দিলাম, কই একটু ধন্যবাদ দিবে? তা না, উনি এখনও কেঁদেই যাচ্ছে। হায় রে কপাল। মুস্কান নিজের রুমে এসে ওড়নাটা খুলে হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। মনে মনে ভাবে, নিজেই আমার সবগুলো ওড়না পুড়িয়ে দিয়ে এখন আবার ওড়না নিয়ে আসছে। কিছুক্ষণ ওড়নাটার দিকে তাকিয়ে থেকে ওয়াশরুমের দিকে চলে যায়। এখন একটা শাওয়ার নেওয়া প্রয়োজন। প্রায় অনেকক্ষণ শাওয়ার নেওয়ার পর মুস্কান চুল মুছতে মুছতে বের হয়ে আসে। মুস্কান বের হতে আফসানা মির্জা এক হাতে খাবারের প্লেট আর এক হাতে একটা বক্স নিয়ে হাজির হয়। আফসানা মির্জা হাতের বক্সটা বিছানার উপর রাখতে রাখতে বলল, সে কখন থেকে খাবার খাওয়ার জন্য তোকে ডাকছি, কিন্তু তুই তো পণ করেছিস, আমার কোনো কথাই শুনবি না। মুস্কান হাত থেকে টাওয়ালটা রেখে আফসানা মির্জাকে জড়িয়ে ধরে বলে, আম্মু, পরে বকা দিও, এখন খুব ক্ষুধা লাগছে। আফসানা মির্জা অভিমানী সুরেই বলে, হয়েছে, আর আদর দেখাতে হবে না, এখানে চুপচাপ বস, খেয়ে আমাকে উদ্ধার কর। আফসানা মির্জা মুস্কানকে খাইয়ে দিচ্ছে। প্রথমবার খাবার পর দ্বিতীয়বার খাবার মুখে নিয়ে মুস্কানকে বলে, আম্মু, এই বক্সটাতে কি আছে? আফসানা মির্জা মুস্কানের দিকে তাকিয়ে বলল, গিফট আছে, আগে খেয়ে নে, তারপর খুলে দেখিস। অনেক রকমের গল্প করতে করতে মুস্কানের খাওয়া শেষ হয়। আফসানা মির্জা নিচে চলে যায়। আফসানা মির্জা নিচে চলে যেতে মুস্কান গিফট বক্সটা খুলে দেখার জন্য উদ্যত হয়। রুমের দরজাটা লক করে দিয়ে বিছানায় বসে বক্সের র্যাপিং খুলতে শুরু করে। বক্সের র্যাপিং খুলতে মুস্কান দেখে বক্সের উপরে একটা ছোট্ট চিরকুট। চিরকুটটা দেখে মুস্কানের মনে সন্দেহের দানা বাঁধতে শুরু করেছে। কেই বা গিফট দিল, আর কেই বা লেখা আছে এই চিরকুটে? মুস্কান মনের মধ্যে হাজারো প্রশ্ন নিয়ে চিরকুটটা হাতে নিল। চিরকুটটা খুলতে মুস্কান অবাক হয়ে গেছে। চিরকুটটার প্রথমেই লেখা, ডিয়ার পিচ্ছি বউ। তারপর লেখা, সকালের ঘটনার জন্য খুব করে সরি। চিরকুটটা পড়ে মুস্কানের আর বুঝতে বাকি নেই কে পাঠিয়েছে বক্সটা। চিরকুটের লেখাগুলো পড়ে মুস্কান মনে মনে বলে, আসছে সকালের ঘটনার জন্য সরি বলতে, কই নিজের মুখে তো একবারও বলল না, লিখে সরি বলছে। মুস্কান চিরকুটটা ফাঁসে রেখে বক্সটা খুলতে শুরু করে। মুস্কান অত্যন্ত আগ্রহের সহিত বক্সটা খুলে একদম অবাক হয়ে যায়। পুরো বক্সটা ওড়না দিয়ে ভরা। মুস্কানের মুখ দিয়ে যেন কোনো শব্দই বের হওয়া বন্ধ করে দিয়েছে। মুস্কান হাত বাড়িয়ে একটা ওড়না হাতে তুলে নেয়। অর্গানজা কাপড়ের ওড়নাগুলো খুবই সুন্দর। মুস্কান ওড়নাটা খুলে গায়ে জড়িয়ে নেয়। এই মুহূর্তে মুস্কানের রিয়াকশন কি হওয়া উচিত সে কিছুই বুঝতে পারছে না। মুস্কান বক্স থেকে আরও কয়েকটা ওড়না বের করে দেখে প্রত্যেকটা ওড়নাই একটা করে আরেকটা বেশি সুন্দর। মুস্কান একটা একটা করে কয়েকটা ওড়না ট্রায়াল দিয়ে দেখে। অনেকগুলো দেখা শেষ হলে ওড়নার সংখ্যা যেন শেষ হচ্ছে না। মুস্কান ভেবেছিল 4-5টা হবে হয়তো, কিন্তু মুস্কানের ভাবনা ভুল প্রমাণিত হয়। মুস্কান এক এক করে ওড়না গুনতে শুরু করে। প্রায় 5 থেকে 7 মিনিট পর মুস্কান গোনা শেষ করে অবাক হয়ে ওড়নাগুলোর দিকে তাকিয়ে আছে। 5 নয় 10 নয়, এখানে এক এক করে মোট 124 পিস ওড়না। মুস্কান ভাবতেও পারেনি এ বক্সে এতগুলো ওড়না থাকতে পারে। মুস্কান ভেবেই পাচ্ছে না কোনো মানুষ কি এতগুলো ওড়না কিনতে পারে। পাগল ছাড়া কেউ এই কাণ্ড করবে না। ছোটোখাটো একটা ওড়নার দোকান দেওয়া সম্ভব। পুরো বিছানা জুড়ে শুধু ওড়না আর ওড়না। মুস্কানের কোনো রিয়াকশন নেই, চুপচাপ বসে বসে আদনানকে মনে মনে বকে যাচ্ছে। মুস্কান ভাবে এই কাণ্ড ও শাশুড়ি মাকে দেখানো প্রয়োজন, তাই বিছানা থেকে নেমে তখনই আদনানের পুড়িয়ে দেওয়া ওড়নাটা গায়ে জড়িয়ে নেয়। বিড়বিড় করে আদনানকে মনের মতো ইচ্ছে মতো ধুচ্ছে মুস্কান। বিড়বিড় করতে করতে দরজা খুলতে আদনান মুস্কানের কোমর ধরে নিজের কাছে টেনে নেয়। হঠাৎই এমন হওয়ায় মুস্কান ভয়ে চিৎকার করতে যাবে, তার আগে আদনান মুস্কানের মুখ চেপে ধরে বলল, আরে আমি, চিল্লাচ্ছ কেন? মুস্কান ভয়ে চোখ মুখ খিসে বন্ধ করে নিয়েছিল। আদনানের কণ্ঠস্বর পেয়ে মুস্কান চোখ তুলে তাকায়। আদনান এখনও মুস্কানের মুখ চেপে ধরে দাঁড়িয়ে আছে। মুস্কান ওর থেকে দূরে সরার জন্য চটপট করছে। মুখ চেপে ধরে রাখায় কথাও বলতে পারছে না, শুধু মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে। মুস্কানকে এমন আওয়াজ করতে দেখে আদনান বলে, তখন থেকে কি করছ? কিছু একটা তো বলবে, ওনার কেমন লেগেছে? মুস্কান চোখ দিয়ে ইশারা করে হাত সরাতে। আদনান মুস্কানের ইশারা অনুযায়ী তাকিয়ে দেখে এখনও মুস্কানের মুখটা চেপে ধরেই আছে। আদনান তৎক্ষণাৎই হাতটা সরিয়ে নিয়ে হাসি দিয়ে বলল, দেখেছ, ভুলে গিয়েছিলাম,
আসলে আমি তোমার কাছে আসলে বলে যাই কি করছে না করছে। না বলে উপায় কি আছে বলো? এত সুন্দর একটা বউ থাকতে যদি অন্য কিছু নিয়ে ভাবি তাহলে কি হবে বলো? আদনানের শেষ কথা হতেই মুস্কান ধাক্কা দিয়ে আদনানকে নিজে থেকে সরিয়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলে, আর একটু হলে তো মরেই যাচ্ছিলাম। কেউ কি এত শক্ত করে মুখ চেপে ধরে? আর আপনি কি পাগল নাকি? এতগুলো ওড়না কে কিনে? হ্যাঁ? মুস্কানের কথা শেষ হতে না হতে আদনান মুস্কানকে দেওয়ালের সাথে চেপে ধরে। আদনান একদম মুস্কানের শরীরের সাথে চিপকে গেছে, মাঝে কোনো 1 ইঞ্চি পরিমাণও দূরত্ব নেই। আদনান মুস্কানের চোখের দিকে তাকিয়ে ঘোর লাগানো কণ্ঠে বলে, হ্যাঁ আমি পাগল, তোমার জন্যই পাগল। সকালে তোমার ওড়না পরিয়েছিলাম, তাই কয়েকটা ওড়না গিফট করলাম। মুস্কান আদনানের দিকে তাকিয়ে বলে, কয়েকটা কোথায়? 124টা। এত ওড়না দিয়ে আমি কি করব? মাত্র 124টা ওড়না দেখে এমন রিয়েক্ট করছো? আমি তো আরও ওড়না চেয়েছিলাম, কিন্তু স্টক আউট হয়ে গেছে। মুস্কান আদনানি থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলে, আপনার ওড়না আমার লাগবে না। আপনার ওড়না আপনি মাথায় দিয়ে বসে থাকুন, ছাড়ুন আমাকে, আমি আম্মুর কাছে যাব। আদনান মুস্কানের কোমরটা জড়িয়ে ধরে ওকে আরও একটু নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে বলে, কই এতদিন পর একটু কাছে আসছি, কাছে কাছে থাকবা, একটু একটু রোমান্স করতে চাইবে তা না, তুমি শুধু দূরে দূরেই থাকতে চাও। মুস্কান নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলে, আপনার কাছাকাছি থাকার কোনো শখ আমার নেই, আর রোমান্স তো দূরের কথা। হেই আম্মু। মুস্কানের কথা শুনে আদনান মনে করে সত্যি আম্মু এসেছে, তাই মুস্কানকে ছেড়ে দূরে সরে আসে। এদিকে মুস্কান ছাড়া পেয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। মুস্কানের শালাকে বুঝতে পেরে আদনান বলে, এখন পালালে তো পালাও, রাতে আমি তোমাকে দেখে নেব। বলে মুস্কানের রুমে প্রবেশ করে বিছানায় ওড়নাগুলোর উপরে ধপ করে শুয়ে পড়ে। ফাঁস থেকে কয়েকটা ওড়না তুলে মুখের উপর ফেলতে ফেলতে বলে, আজকে রাতে আমি তোমার রোমান্সের ক্লাস নিব কিউটি, তখন দেখব কিভাবে পালাও। বলে মন ভোলানো একটা হাসি দেয়। প্রায় রাত 11:30। মুস্কান কেবলমাত্র বিছানায় গায়ে এলিয়ে দিয়েছে, এরই মধ্যে দরজায় কে যেন নক করছে। মুস্কান ভাবে হয়তো শাশুড়ি মা এসেছে, তাই শোয়া থেকে উঠে গলায় ওড়নাটা নিয়ে বিছানা থেকে নেমে আসে। ধীরপায়ে দরজার দিকে আগায়। দরজা খুলতে চক্ষু সড়ক গাছ। দরজার অপর প্রান্তে আদনান দাঁড়িয়ে আছে, হাতে বালিশ আর কম্পিউটার। মুস্কান রাগী লোক নিয়ে ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু আদনান ওকে পাত্তা না দিয়ে এক হাত দিয়ে মুস্কানকে সরিয়ে দিয়ে রুমের ভিতর প্রবেশ করে। মুস্কানের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে বিছানায় ডেকে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে গান শুরু করে। মুস্কান হাত বাস করে দাঁড়িয়ে আদনানের কাণ্ড কারখানা দেখছে আর রাগে ফুলছে। এদিকে আদনান মুস্কানকে পাত্তা না দিয়ে বালিশ আর কম্পিউটারটা বিছানায় রেখে মুস্কানের দিকে আগাতে থাকে। মুস্কান মনের মধ্যে সাহস রেখে আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। আদনান নেশাত্মক চোখ দিয়ে মুস্কানের একদম কাছে চলে আসে, কিন্তু একদম অন্তিম পর্যায়ে এসে মুস্কানকে ইগনোর করে দরজা লাগিয়ে দেয়। মুস্কান চোখ বন্ধ করে বড় একটা নিঃশ্বাস ছাড়ায়, ভাবে এবারের মতো বেঁচে গেল বুঝি। কিন্তু ওর ভাবনাকে ভুল প্রমাণিত করে মুস্কানের হাত টেনে নিজের কাছে নিয়ে নেয়। নিজের শাহাদাত আঙ্গুল দিয়ে মুস্কানকে ছুঁয়ে দিয়ে গান শুরু করল। মুস্কানকে জ্বালানোর উদ্দেশ্যে মুস্কানকে নিয়ে নাচতে শুরু করে। পুরো গানটা শেষ না হতেই মুস্কান হাত চাড়া দিয়ে নিজেকে আদনানের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলে, দেখ আর ভালো লাগে না, এত রাতে আপনি আমার রুমে কি করছেন? আদনান মুস্কানের সামনে থেকে সরে গিয়ে বিছানায় বসে মুস্কানের দিকে শয়তানের চোখে তাকিয়ে মুখের হাসির রেখা ফুটিয়ে বলল, রাতের বেলাতেই তো হাজব্যান্ড ওয়াইফ এক রুমে একই বেডে থাকার কথা, একই কাঁথার নিচে কত কিছু তুমি চাইলে দিনের বেলাতেও করতে পারি। কথা শেষ করে আদনান মুস্কানের দিকে তাকিয়ে চোখ টিপ মারে। আদনানের কথা শুনে মুস্কান এমনিতে রাগে পড়ছিল, তার উপর চোখ মারার রাগটা আরও বেড়ে গেছে। মুস্কান দাঁত কামড়ে কিছুটা রাগ কমানোর চেষ্টা করে। আদনানের দিকে তাকিয়ে বলল, আপনি আমার রুম থেকে যাবেন নাকি আমি চলে যাব? মুস্কানের কথা শেষ হতেই আদনান মুস্কানের হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে গিয়ে বলল, কারো কোথাও যাওয়া হবে না, দেখছো না তুমি কত পাষাণ। প্রায় 1 মাস পর আমি তোমার কাছাকাছি আসতে চাচ্ছি, আর সেই তুমি সকাল থেকে দূরে সরিয়ে দিচ্ছ। আমি এখন তোমার কোনো কথাই শুনবো না। মুস্কান আদনানের সামনে থেকে চলে যাওয়ার জন্য উদ্যত হতেই আদনান মুস্কানকে টেনে ওর কোমর জড়িয়ে ধরে কিছু না বলে পেটে মুখ গুজে দেয়। হঠাৎ করে আদনানের এমন কাণ্ডে মুস্কান কেঁপে ওঠে, হাত দুটো অনবরত কাঁপতে শুরু করে। মুস্কান আবেশে চোখ বন্ধ করে নিয়েছে। মুস্কান যে ওকে বাধা দিবে সেটুকু পারছে না, মনে হচ্ছে শরীরের সমস্ত শক্তি উধাও হয়ে গেছে। ঠোঁটের কম্পন মুস্কানের দুর্বলতার পরিচয় দিচ্ছে। এদিকে আদনান একের পর এক চুমু এঁকে নিচ্ছে মুস্কানের কোমল পেটে। প্রায় অনেকক্ষণ মুস্কানের পেটে মুখ গুজে রাখার পর
যখন বুঝতে পারে মুস্কান কোনো বাধা দিচ্ছে না আর ওর ভিতরে এক প্রকার কম্পন অনুভব করতে পারছে, তখনই আদনান ওকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। মুস্কান ও হাত থেকে ছাড়া পেয়ে চোখ বন্ধ করে আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। আদনান মুস্কানের এমন কাঁপাকাঁপি দেখে ঠোঁট টিপে টিপে হাসে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দরজা লাগিয়ে দিয়ে লাইট অফ করে দিয়ে মুস্কানের দিকে আগাতে শুরু করে। মুস্কান কিছু বুঝে ওঠার আগে আদনান পিছন থেকে ওকে জড়িয়ে ধরে, হাত দুটো সরাসরি ওর পেট ছুঁয়ে দেয়। আদনানের হাতের স্পর্শে মুস্কান ঈষৎ কেঁপে ওঠে। আদনান মুস্কানের চুলে মুখ গুজে দিয়ে প্রাণ ভরে ঘ্রাণ নিতে ব্যস্ত। আদনান সব দিক থেকে শত্রু রুক্ষ ব্যবহার করতে পারলেও ঠিক এখানটায় এসে একদম দুর্বল ভূমিকা পালন করে। সত্যি কথা বলতে আদনানের চুলের জন্যই মুস্কানের প্রেমে পড়ে গিয়েছে। মুস্কান আদনানের হাতগুলো আঁকড়ে ধরেছে। এইদিকে ওর বড় বড় নখগুলো যে আদনানের হাতে গেঁথে যাচ্ছে সেদিকে ওর কোনো খেয়ালই নেই। আদনান মুস্কানকে নিজের দিকে ঘুরিয়ে ওর কপালে ভালোবাসার একটা পরশ এঁকে দেয়। ওদের এমন ঘনিষ্ঠ মুহূর্ত দেখে যে কেউ কি বলতে পারবে কোনো এক দুর্ঘটনার কবলে পড়ে বিয়ের বাঁধনে আবদ্ধ পড়া যুগলেরা। মুস্কান নিজেকে সামলাতে না পেরে আদনানকে শক্ত করে জড়িয়ে ধরে। আদনান ও মুস্কানকে কিছুক্ষণ জড়িয়ে ধরে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে থাকে। কিছুক্ষণ পর আদনান মুস্কানকে ছেড়ে কোলে তুলে নেয়। মুস্কান যখন বুঝতে পারে ও হাওয়ায় বাড়ছে তখন চোখ তুলে তাকায়। ঠিক সেই মুহূর্তে দুজনের চোখে চোখ মিলে যায়। মুস্কান আদনানের গলা শক্ত করে জড়িয়ে ধরে। আদনান মুস্কানকে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে নিজের শার্ট খুলতে শুরু করে। মুস্কানকে শুইয়ে দিতেই মুস্কান গোড় থেকে বের হয়ে আসে। আদনানকে শার্ট খুলতে দেখে মুস্কান তাড়াতাড়ি উঠে বসে। আদনান শার্ট প্রায় খুলেই ফেলেছে। এরকম পর্যায়ে মুস্কান বলে, এই আপনি শার্ট খুলছেন কেন? মুস্কান নিজের দিকে তাকিয়ে দেখে বুকে ওনা নেই, তাই সাথে সাথে দুহাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করলো। আদনান মুস্কানের কাণ্ড দেখে মুসকে মুসকে হাসি দিয়ে বলে, ডেকে লাভ নেই পিউ, সব দেখে নিয়েছি। আর শার্ট খুলছি কারণ শার্ট না খুললে তো আমি তোমার স্ট্রবেরি ফ্লেভারের নরম শরীরটাকে অনুভব করতেই পারবো না, আর তখন তো এত পরিশ্রম করে ঘেমে কোনো লাভও হবে না বলে মুস্কানকে চোখ মেরে ওর দিকে আগাতে শুরু করে। আদনান ওর যত দিকে আগাচ্ছে ততই মুস্কান ফিসাচ্ছে। মুস্কান বেশি একটা ফিসানোর আগে আদনান হাঁটু গেড়ে ওর উপরে উঠে যায়। মুস্কানের কপালে একটা চুমু দিয়ে বলে, এমন করছো কেন? একটু আদরিতে করতে চাচ্ছি বলে মুস্কানকে বালিশে শুইয়ে দিয়ে নিজে ওর উপরে উঠে যায়। দেখে মনে হচ্ছে আদনান নিজের শক্তপোক্ত শরীরটা দিয়ে মুস্কানের মতো একটা পিঁপড়েকে ফিষ্ট করতে ব্যস্ত। মুস্কান আদনানকে অনেকবার বারণ করলো। আদনান ওর কোনো কথা কান্না দিয়ে নিজেকে মুস্কানের মাঝে তলিয়ে দেওয়ার জন্য উদ্যত হয়। আদনান নিজের ওষ্ঠ দ্বারা মুস্কানের নরম কোমল ওষ্ঠ দুটোকে আবদ্ধ করে নেয়। মুহূর্তে মুস্কানের চোখ দুটো বড় বড় হয়ে যায়। মুস্কান হাত দিয়ে অনবরত আদনানের পিঠে কিল ঘুষি মেরেই যাচ্ছে, কিন্তু যেন আদনানের মধ্যে কোনো তফাৎ লক্ষ্য করা যাচ্ছে না। দেখে মনে হচ্ছে এতে আদনান আরও বেশি উত্তেজিত হচ্ছে। আদনান অনেকক্ষণ মুস্কানের ঠোঁটের সুদা পান করে মুস্কানের গলায় মুখ গুজে দেয়। রাত প্রায় 1:30। মুস্কান মেঝেতে বসে হাঁটুতে মুখ বুজে কাঁদছে। কি করবে? মনের বিরুদ্ধে গিয়ে তো কোনো কাজ করে মনকে শান্তি দেওয়া সম্ভব নয়। এদিকে আদনান নিজের রুমের বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছে। পরনের শার্টের বোতামগুলো এখনও লাগানো হয়নি। বারবার এই মুস্কানের বলা কথাগুলোই তার কানে বাজছে। আদনান পুরো একটা ঘোরের মধ্যে চলে গিয়েছে। মুস্কান ঠোঁটের সুদা পান করা শেষ হলে কেবল মুস্কানের গলায় মুখ গুজে দিয়েছে। হাত দুটি অবাধ্য হয়ে মুস্কানের শরীরের স্পর্শগত জায়গাগুলো ছুঁয়ে দিচ্ছে, যে ছোঁয়ার মধ্যে কোনো প্রকার অপবিত্রতা নেই, কিন্তু এই ছোঁয়াগুলোই যেন মুস্কানের কাছে এক একটা কাঁটার মতো বিচ্ছে। মুস্কান নিজের সমস্ত শক্তি দিয়ে আদনানকে ধাক্কা দিয়ে নিজের উপর থেকে সরিয়ে দেয়। আদনান এতটাই মুস্কানের নেশায় মত্ত ছিল যে এক ধাক্কাতেই আদনান মুস্কানের থেকে অনেকটা দূরে সরে যায়। মুস্কান কাঁদতে কাঁদতে শোয়া থেকে উঠে গিয়ে আদনানের দিকে তাকিয়ে আছে। আদনান তো ব্যাবাচেকা খেয়ে মুস্কানকে দেখছে। হঠাৎ করে এমন কেন করলো? মুস্কান কাঁদতে কাঁদতে বলতে শুরু করে, আপনার প্রত্যেকটা ছোঁয়া আমার কাছে কাটার মতো লাগছে, ঘৃণায় গা গুলিয়ে আসছে। শুধু কি শরীরটা ভোগ করার জন্যই আমাকে কাছে টানছেন? আমি আপনার স্পর্শগুলো আর সহ্য করতে পারছি না। এই হাতগুলো দিয়েই তো ওই মেয়েটাকে জড়িয়ে ধরেছিলেন, আবার এই হাতটা দিয়ে আমাকে ধরেছেন। ছি! মুস্কানের কথা শুনে আদনানের কান লাল বর্ণ ধারণ করেছে। আদনান কিছু না বলে ওই রকম অবস্থাতেই রুম থেকে বের হয়ে আসে। আদনান সিগারেটটা শেষ টান দিয়ে জ্বলন্ত সিগারেটটা হাতের মুঠো চেপে ধরে মরতে থাকে। সিগারেটের আগুনে যে হাত পড়ে যাচ্ছে সেদিকে ওর কোনো খেয়াল নেই। কানে এখনো বাজছে, আপনার এই হাতের স্পর্শে আমার গা গুলিয়ে আসছে। মুস্কানের কথা কানে বাজতে সমস্ত শক্তি দিয়ে দেওয়ালে একটা ঘুষি মারল। আদনান আর কিছুক্ষণ বেলকনিতে দাঁড়িয়ে থেকে রুমে চলে আসে।
বিছানার উপর হয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। এদিকে মুস্কানও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। সকাল 9টা। মির্জা বাড়িতে শিকদার বাড়ির বাচ্চা বাহিনীর হামলা পড়েছে। হামলার মূল উদ্দেশ্য সম্পর্কে জানা যায় শিকদার বাড়ির ছোট্ট কন্যা অর্থাৎ স্নেহা শিকদারের বিয়ে। তাই 5 দিন আগেই মির্জা বাড়ির পুত্রবধূ মুস্কানকে নিয়ে যেতে এসেছে। এখন যদি নিয়ে না যেতে পারে তাহলে কুরুক্ষেত্র বেঁধে যাবে। ওরা এ বাড়িতে হামলা করতে এসে নিজেরাই নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিয়েছে। আর আফসানা মির্জা শত চেষ্টা করে ওদেরকে থামানোর জন্য কিছুতেই থামাতে পারছে না। তাই এক জায়গায় দাঁড়িয়ে জোরে একটা ধমক দিয়ে বলে, এই তোরা থামবি নাকি এবার মারতে শুরু করব? পুপ্পি দমকানি শুনে সবগুলো ভয়তে সোফায় শান্ত হয়ে বসে পড়ে। এদের শান্ত রূপ দেখে মনে হচ্ছে এখনই যেন বড় কোনো যুদ্ধ শেষ হলো। সবগুলো ক্লান্ত হয়ে বসে আছে। আফসানা মির্জা ওদের দিকে আগিয়ে গিয়ে বলল, এবার বল কিসের জন্যই হামলা? স্নিগ্ধা সোফা থেকে উঠে এসে পিছন থেকে আফসানা মির্জাকে জড়িয়ে ধরে বলল, আগামী শুক্রবার আমাদের স্নেহার বিয়ে, জানোই তো, তাই আমরা ভাবিকে নিয়ে যেতে এসেছি। আফসানা মির্জা বলে, আজকেই? স্নিগ্ধা ওনাকে ছেড়ে সামনে এসে বলে, হ্যাঁ আজকেই। কত কিছু প্ল্যান করা বাকি আছে, শপিং করা বাকি, তারপর কত কিছু আছে। তুমি ভাবিকে ডাকো তো। আফসানা মির্জা ওদের সামনে থেকে সরে টেবিলের সামনে গিয়ে প্লেট গুছিয়ে রাখতে রাখতে বলে, দেখ গিয়ে যার বউ সে যেতে দেয় নাকি? কাল সকাল থেকে দুটোতে লেগেছে। স্নেহা সোফা থেকে উঠে এসে বলল, ভাইয়ের বউ হয়েছে তাই কি হবে? আমাদেরও তো ভাবি হয়, তাই না? আমাদেরও তো অধিকার আছে, আমরা নিয়েই যাব, দেখি কে আটকায়। বলে স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, চল তো আপু গিয়ে দেখি কে যেতে দিবে না। বলে দুই বোন মিলে সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করে। পিছন থেকে আফসানা মির্জা বলে, আরে আগে নাস্তা তো করে নে, তারপর দেখা যাবে। স্নেহা পিছন ফিরে বলল, তোমার নাস্তা তুমি খাও। বলে দুজনেই চলে যায়। সিজান জুড়ি থেকে আপেল নিয়ে কামড় বসিয়ে বলল, আমাকে দাও তো, প্রচুর ক্ষুধা লাগছে। ঘুম থেকে তুলেই নিয়ে আসছে। আফসানা মির্জা প্লেটে খাবার দিতে দিতে বলল, আয় বস। উপরে এসে স্নেহা আগে আদনানের ঘরে উকি দিয়ে দেখে আদনান উপর হয়ে ঘুমাচ্ছে। রুমের এদিক ওদিক চোখ বুলিয়ে দেখে মুস্কান কোথাও নেই। আলতো করে মাথাটা বের করে নিয়ে দরজা লাগিয়ে দিয়ে বলল, আমি তোকে বললাম না এই রুমে নেই? যেহেতু ঝগড়া লেগেছে সেহেতু ভাবি এখন ওই রুমেই আছে। বলে দুজনে মুস্কানের রুমের দিকে দৌড় লাগায়। মুস্কানের রুমের দরজা এখনও চাপানো, যেমনটা আদনান কাল রাতে চাপিয়ে রেখেছিল। দুই মেয়ে বনে হুমড়ে রুমের ভিতরে প্রবেশ করলো। মুস্কান ঘুম থেকে উঠেছে কিছুক্ষণ হলো। কান্না করার ফলে চোখ দুটো কিছুটা ফুলে আসে। হঠাৎ কারো হুমড়ে পড়ার ভিতরে ঢোকার শব্দ শুনে মুস্কান কেঁপে ওঠে। ওভাবে হয়তো আদনান এসেছে তাই তাড়াতাড়ি মাথায় কাপড় টেনে নেয়। কিন্তু ওর ভাবনা ভুল প্রমাণিত করে স্নেহা স্নিগ্ধ ওর সামনে এসে বলে, ভাবি তুমি এখনো ফ্রেশ হওনি? হঠাৎ চোখের সামনে ওদেরকে দেখে মুখে হাসি ফুটে ওঠে। মুস্কান মুখে হাসির রেখা টেনে বলল, তোমরা কখন আসলে? স্নিগ্ধ মুস্কানকে তাড়া দিয়ে বলে, বলছি আগে তুমি রেডি হও, আমাদের বের হতে হবে। বাইরে উঠে গেলে আর তোমাকে নিয়ে যেতে পারবো না। মুস্কান ওদের কথা কিছু বুঝতে না পেরে বলল, বের হবো মানে? কোথায় যাব? স্নেহা মুস্কানের হাত ধরে টেনে বিছানা থেকে নামিয়ে বলে, আমাদের বাড়িতে। তাড়াতাড়ি রেডি হও, বাইরে উঠলে আমাদের খবর করে ছাড়বে, তাড়াতাড়ি করো। বলে দুজনে মিলে মুস্কানকে ওয়াশরুমে পাঠায়। মুস্কান কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হয়। ওর মুখে এখনও ভাবনার ছাপ স্পষ্ট। কি করছে এরা কিছুই বুঝতে পারছে না। দুই বোন মিলে রেডি করতে থাকে মুস্কানকে। সকাল 10:45। আদনানের ঘুম ভেঙেছে মিনিট 3 হলো। ঘুম থেকে উঠে শান্ত হয়ে শুয়ে উপরে ছাদের দিকে তাকিয়ে ভাবছে। রাতের বেলা মুস্কানের কথা কানে বাজছে অনবরত। ওর হান্টার আইসগুলো রাগের উপস্থিতি জানান দিচ্ছে। নিজের এই ঈষৎ উষ্ণ রাগের পরিমাণটা এই মুহূর্তে কমানো প্রয়োজন মনে করে বেলকনিতে পা বাড়ায় সিগারেট খাওয়ার উদ্দেশ্যে। তাতে যদি রাগ কমে বেলকনিতে গিয়ে সিগারেট দড়িয়ে বড়জোর 2টা টান দিয়েছে। এরই মধ্যে বাহিরের দৃশ্য দেখে রাগটা কমার বদলে যেন মুহূর্তে 4 গুণ বৃদ্ধি পেয়েছে। সিগারেটে দ্বিতীয় টানটা দেওয়া শেষ করে নিচের দিকে তাকাতেই মাথাটা গরম হয়ে আসে। আদনান কিছু না বলে শুধু এক পলক তাকিয়ে দেখলো মুস্কান গাড়িতে উঠছে। ব্যাস এতটুকুই। দেখে হাতে সিগারেটটা মেঝেতে ফেলে ফাঁদিয়ে পাড়িয়ে নিজের রুম থেকে বের হয়ে নিচে যেতে শুরু করে। তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নেমে বাহিরে যেতেই দেখে গাড়ি স্টার্ট দিয়ে চলে ওর সামনে দিয়েই চলে গেল। আদনান এক প্রকার কিছু বলার সুযোগও পেল না। আদনানের চল শক্ত হয়ে এসেছে। হাতের রগগুলোর আগের পরিমাণটা জানান দিচ্ছে। আদনান বড় বড় পা ফেলে বাড়ির ভিতরে প্রবেশ করে মাকে ডাকতে শুরু করে, আম্মু আম্মু। বেশ কয়েকবার ডাকে আফসানা মির্জা নিজের রুম থেকে
ছেলের চিৎকার শুনে তাড়াতাড়ি করে বের হয়ে আসে। আফসানা মির্জা আদনানের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? সকাল সকাল এত চেঁচাচ্ছিস কেন? আদনান মায়ের দিকে তাকিয়ে কড়া কণ্ঠে বলল, মুস্কান ওদের সাথে কোথায় গেল? আফসানা মির্জা জানে ওনার ছেলে যদি এখন শুনে ওদের বাড়ি গিয়েছে, ওকে না বলে কি যে একটা কাণ্ড ঘটাবে। তবুও আফসানা অল্প কথায় জবাব দেয়, ও তো নানুর বাসায় গেছে। মায়ের কথা শুনে আদনানের ব্রৌজগুল কুঁচকে আসে। আদনান হাত মুষ্টিবদ্ধ করে বলে, নানুর বাসায় গেছে মানে? থেমে কিছুক্ষণ চোখ বন্ধ করে বলে, আসবে কখন? আফসানা মির্জা কিছুক্ষণ ভেবেচিন্তে সাজিয়ে গুছিয়ে বলে, সামনে তো স্নেহার বিয়ে, তাও ওরা ওকে নিয়ে গেছে বিয়ের পরে চলে আসবে। ওনার কথা শেষ হওয়ার আগে আদনান বলে, মানে? মানে কি এসবের? বিয়ের আরও 1 সপ্তাহ বাকি আছে, এত আগে গিয়ে ওখানের কাজ কি? সবাই ওখানে মজা করবে না? গেছে যাক না, বাসায় বসে বসে আর কী করবে? আর আমরাও তো যাচ্ছি 2 দিন পর। আদনান মায়ের কথায় পাত্তা না দিয়ে জোর গলায় বলল, ওকে ফোন দিয়ে বলো এখন গেছে যাক, বিকেল 5টার আগে যেন এই বাসায় থাকে। আর যদি আমার ওখানে যেতে হয়, ওর পা দুটো আর আস্ত থাকবে না। আর আমাকে না বলে বাহিরে যাওয়ার শাস্তি তো আছে। দিন দিন সাহস বাড়ছে, তাই না? বলে একটু থেমে আদনান উপরে যেতে যেতে বলে, যা বললাম ফোন দিয়ে বলো। পিছন থেকে আফসানা মির্জা বলে, গেছে যখন থাকুক না 2 দিন। 2 দিন পর তো আমরাই যাচ্ছি। আদনান মায়ের কথা প্রত্যাখ্যান করে বলল, আমি যা বললাম তাই হবে। বিকেল 5টার আগে ওই বাড়িতে দেখতে চাই, না হলে তো আমাকে চিনোই। বলে আদনান উপরে চলে আসে। এইদিকে আফসানা মির্জা পড়েছে মহা ঝামেলায়। এখন ছেলের কথা না শুনলে পরও আরও ঝামেলা করবে, সে জানে। তাই বাধ্য হয়ে বড় ভাবির ফোনে কল দিল। জানে বাচ্চাদের ফোনে কল করলে ওরা আসতে দিবেই না। বড় ভাবিকে সব কিছু বুঝিয়ে বলেন। বিকেল পরিয়ে সন্ধ্যা হতে শুরু করেছে। সিজানের মা রেশমি শিকদার বাড়ির মেয়েদেরকে এত করে বোঝানোর চেষ্টা করছে মুস্কানকে যেতে দিতে, কিন্তু স্নিগ্ধা কিছুতেই যেতে দিবে না। আর রাশিদা শিকদারও ওদের সাথে হাত মিলিয়েছে। তাই রেশমি শিকদার আর কিছু বলার সুযোগটাও পাচ্ছে না। তিনি চলে গেলেন রান্নাঘরে রাতের খাবারের আয়োজন করতে। মুস্কান সিজদাকে কোলে নিয়ে নিজের জন্য বরাদ্দকৃত রুমটাতে চলে গেল। এবার যেহেতু স্নেহার বিয়ের জন্য বাড়িতে আরও অনেক গেস্ট আসবে, তাই আদনান আর মুস্কানের জন্য এই রুমটা সিলেক্ট করা হয়েছে। স্নেহা দাদুর সাথে দাদুর রুমের দিকে পা বাড়ায়। আদনান জ্বরের গতিতে গাড়ি ড্রাইভ করছে। ঘড়ির কাঁটা 5টার কোটা ছাড়িয়েছে সেই কখন। আদনান হাতের ঘড়িটার দিকে তাকিয়ে এতক্ষণ ড্রয়িং রুমের সোফায় বসেছিল। যখন মায়ের মুখে শুনল মুস্কান আসছে না, তখনই গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেছে। প্রায় অনেকক্ষণ ড্রাইভ করার পর আদনান থামে শিকদার বাড়ির সামনে। গাড়ি থেকে বের হয়ে ঘটঘট করে বাড়ির ভিতরেই প্রবেশ করে। অনেকদিন পরে বাড়িতে পা রেখেছে আদনান। বাড়ির ভিতরে ঢুকেই আদনান চেঁচিয়ে মুস্কানকে ডাকতে শুরু করে। কারো চিৎকারের আওয়াজ শুনে স্নিগ্ধা বাহিরে এসে দেখে আদনান এসেছে। স্নিগ্ধা আদনানকে দেখে মুখে হাসির রেখা টেনে বলল, ভাইয়া তুমি সত্যি সত্যি চলে এসেছ? এতদিন তো 1000বার বলেও আনতে পারিনি, আজকে বউয়ের টানে চলেই আসলে? বলে হাসতে শুরু করে। আদনান এমনিতে আগে থেকে রেগে আসে, তার উপর এমন কথা শুনে আদনানের রাগটা তুলনামূলক বাড়তে শুরু করে। আদনান চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করে স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, মুস্কান কোথায়? স্নিগ্ধা আদনানের রক্তবর্ণ চোখ দেখে কিছুটা ঘাবড়ে যায়, তাই কথা সোজা উত্তর দেয়, তোমার রুমেই আছে। আদনান বুঝে গেছে কোন রুমের কথা বলেছে, তাই আর এক মুহূর্ত দেরি না করে রুমের দিকে পা বাড়ায়। ছোটোবেলায় এই বাড়িতে আসলে এই রুমটা তার জন্যই বরাদ্দ ছিল, তাই মুস্কানকে এই রুমে থাকতে দেওয়া হয়েছে। আদনান রুমের সামনে এসে দেখে দরজা চাপানো আছে, তাই কোনো কিছু না ভেবে জোরে ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করে। মুস্কান সিজদাকে নিয়ে খেলছিল। হঠাৎই এমন জোরে শব্দ করে কাউকে ভিতরে প্রবেশ করতে দেখে দুজনেই ভয় পেয়ে যায়। সিজদা ভয়ে মুস্কানের কোলে উঠে যায়। মুস্কান ভয়ে ভয়ে সামনে তাকিয়ে আদনানকে দেখে আরও বেশি ঘাবড়ে গেল। বুকে ওড়না নেই, তাই সিজদাকে বুকের মাঝে জাপটে ধরে দাঁড়িয়ে রইল। আদনান চেয়েছিল রুমের ভিতরে ঢুকে কয়েকটা রাম ধমক দিবে, কিন্তু সিজদাকে দেখে নিজেকে কন্ট্রোল করে নেয়। মুখে হাসি রেখা ফুটিয়ে সিজদাকে নিজের কোলে নিয়ে নেয়। সিজদাকে নিতে মুস্কান বিছানা থেকে ওড়না নিয়ে নিজেকে ঢেকে নেয়। সিজদা যেহেতু আদনানকে দেখে প্রথমেই ভয় পেয়ে যাওয়ায় কিছুটা ইতস্ত বোধ করছে। আদনান সিজদার জন্য আগে থেকে চকলেট নিয়ে এসেছে। তা দেখে আদনান পকেট থেকে কয়েকটা চকলেট বের করে ওর হাতে দিয়ে বলে, আম্মু তুমি কি আমাকে ভয় পাচ্ছ? চকলেট পেয়ে সিজদার মুখে হাসি ফুটে ওঠে। আদনান একটা চকলেটের প্যাকেট ছিঁড়ে সিজদার হাতে দিয়ে মুস্কানের দিকে তাকিয়ে কিছুটা রুক্ষ কণ্ঠে বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের বের হতে হবে। মুস্কান এতক্ষণ দূরে দাঁড়িয়েছিল। আদনানের রুক্ষ কণ্ঠ শুনে কিছুটা কেঁপে ওঠে। মুস্কান মেঝের দিকে তাকিয়ে হাতে ওড়নার কোনা পেঁচিয়ে যাচ্ছে। তা দেখে আদনান এবার একটা ধমক দিয়ে বলল, কি হলো, কথা কি কানে যাচ্ছে না, নাকি আমাকে আবার আমার আগের রূপটা দেখাতে হবে?
আদনানের বিকট ধমকে মুস্কানকে ভয় পেয়েছে, কোলে থাকা সিজদা কাঁদতে শুরু করেছে। আদনান সিজদার কান্না থামানোর চেষ্টা করছে। আম্মু, তুমি কাঁদছো কেন? তোমাকে তো বকিনি, তোমার এই ফসা বড় আম্মুটাকে বকেছি। সরি আম্মু, কাঁদে না। থামো আম্মু, প্লিজ। আম্মু থেমে যাও। মুস্কান চোখের কোণে পানি মুছে নিয়ে আদনানের কোল থেকে সিজদাকে নিয়ে নেয়। সিজদা মুস্কানের কোলে গিয়েও থামছে না। মুস্কান ওকে নিয়ে রুমের বাহিরে চলে আসে। ওকে থামানোর চেষ্টা করছে, কিন্তু থামছেই না। স্নিগ্ধা সিজদার কান্নার আওয়াজ পেয়ে নিজের রুম থেকে দৌড়ে আসে। স্নিগ্ধা মেয়েকে কোলে নিয়ে থামানোর চেষ্টা করতে থাকে। মুস্কান স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, ওকে দেখে রেখো, আমাকে আজকে চলে যেতে হবে। মুস্কানের কথা শুনে স্নিগ্ধা ওর দিকে তাকায়। মুস্কানের মন একদমই খারাপ হয়ে গেছে। মুস্কান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রুমের দিকে পা বাড়ায়। স্নিগ্ধা কিছুক্ষণ ওকে দেখে নিজের রুমের দিকে পা বাড়ায়। এদিকে আদনান মুস্কান সিজদাকে নিয়ে বের হয়ে যেতে ধপ করে বিছানায় শুয়ে পড়ে। আজ কত বছর পর এই রুমে এই বিছানায় গা হেলিয়েছে। আদনান চোখ বুলিয়ে এদিক ওদিক দেখতে থাকে। সব কিছু ঠিক আগের মতোই গুছানো আছে। কিছুক্ষণ পর মুস্কান রুমে প্রবেশ করে। মুখটা একদম মলিন। আদনান কিছু না বলেই উঠে বসে। মুস্কানকে বলে, তুমি রেডি হও, আমি নানুর সাথে দেখা করে আসছি, বলে রুম থেকে বের হয়ে যায়। মুস্কান রুম থেকে বের হওয়ার জন্য বাহিরে পা রাখবে, তার আগেই দেখে রাশিদা শিকদার এই রুমে আসছে। সাথে স্নেহা স্নিগ্ধও রয়েছে। অনেকদিন পর নানুকে দেখে আদনান এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে বলে, ডার্লিং, কেমন আছে তুমি? কতদিন পর দেখা। রাশিদা শিকদার কিছুটা রাগ দেখিয়ে বলে, ছাড়ো, আমার বুড়িটারে এখন বুঝি আর ভালো লাগে না। ভালো লাগবে কেমনে, সুন্দরী বউ আনছো না? আদনান নানুর গালে চুমু এঁকে দিয়ে বলল, তুমি যে সুন্দরী, তোমার কাছে আমার তো নস্যি, আমার তোমাকেই ভালো লাগে। রাশিদা শিকদার আদনানের হাত ধরে বলল, তা এতদিন পর কি আইছো, কি বউয়ের লাগে নাকি? বলে রুমের ভিতরে প্রবেশ করে। আদনান ওনার সাথে ভিতরে ঢুকে। স্নেহা স্নিগ্ধা নিজেদের মধ্যে কথা বলছে। এখন শুধু ওদের যাওয়া আটকাতে পারলেই হলো। রাশিদা শিকদার ভিতরে ঢুকে মুস্কানকে বোরকা করতে দেখে বলল, কি হলো নাতবউ, এই সন্ধ্যাকালে আবার কই যাইবা? রাশিদা শিকদারের কথা শুনে আদনান মুস্কানকে দিয়ে এক পলক তাকিয়ে বলল, আমরা এখন চলে যাব, তাই রেডি হতে বলেছি। আদনানের কথা শুনে রাশিদা শিকদার তৎক্ষণাৎ নাকচ করে দিয়ে বলল, চলে যাইবা মানে? আইলেই তো মাত্র, আজকে কোনো যাও নাই, তুমি গেলে কাল সকালে যাইও, নাতবউ যাইব বিয়ার পরে। রাশিদা শিকদারের কথা শুনে স্নেহা স্নিগ্ধা দুজনেই খুশিতে লাফিয়ে ওঠে। মুস্কানের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে নাচতে শুরু করে। এতক্ষণে মুস্কানের মলিন মুখে হাসি ফুটল। আদনান ওদের নাচানাচি দেখে অসহায় চোখে নানুর দিকে তাকিয়ে বলল, বিয়ে তো এখনও দেরি আছে, এতদিন এখানে থাকলে আমার কি হবে? রাশিদা শিকদার আদনানের দিকে তাকিয়ে বলে, তোমার আবার কি হইব, তুমি ওইখানে আইসা পড়ো, দুইজনে একলগেই থাকবা, কিন্তু নাতবউ একেবারে বিয়ের পরে এই বাড়ি থেকে যাইব। ওদের কথার মাঝে স্নেহা স্নিগ্ধা মুস্কানকে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। আদনান মুস্কানকে নিয়ে যেতে দেখে দাঁড়িয়ে গিয়ে বলে, এই আমার বউ দিয়ে যা, সবাই খালি আমার বউটারে নিয়েই টানাটানি করে, আমার একটা মাত্র বউ। রাশিদা শিকদার মুখে হাসি রেখা টেনে বলে, এই সন্ধ্যাকালে বউ দিয়ে কী করবা, তুমিও লও বসার ঘরে। আদনান অসহায় কণ্ঠে নানুর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ চলো, তোমরা যা শুরু করছো, আমার আর বাপ হওয়া হবে না, ছোটো ভাইয়ের মেয়ে নিয়েই খেলতে হবে। আদনান নানুর পিছন পিছন বসার ঘরে যায়। এই মুহূর্তে শিকদার বাড়ির সকলে এইখানে উপস্থিত। এই একটাই সময় সকলকে সময় দেওয়ার, আর সাথে চা কয়েক রকমের ভাজা পড়া তো থাকেই। আদনান এসে সকলের সঙ্গে কুশল বিনিময় করে গল্প করতে শুরু করে। নানুর পাশে সোফায় বসে মুড়ি খাচ্ছে। মুস্কান মাথায় কাপড় দিয়ে এক কোণে দাঁড়িয়ে স্নেহা স্নিগ্ধের সাথে কথা বলছে। এর মধ্যে সিজানের সাথে আকাশ আর বাকি কয়েকজন বন্ধু এসে হাজির হয়। সব মিলিয়ে প্রায় 4-5 জন ছেলে দেখে মুস্কানের অস্বস্তি বোধ হচ্ছে, কিন্তু বড়দের সামনে থেকে হঠাৎ চলে যাওয়া এক প্রকার খারাপ দেখাবে, তাই যেতেও পারছে না। আদনান মুস্কানের এমন অস্বস্তি দেখে মুস্কানের দিকে তাকিয়ে বলল, মুস্কান ভিতরে যাও, এ স্নেহা ওর সাথে যা। মুস্কান এতক্ষণ যেন ওর জন্যই অপেক্ষা করছিল। আদনানের কথা শেষ হতেই মুস্কান ভিতরে চলে আসে। স্নেহ সিজদাকে নিয়ে ওর সাথে এসেছে। মুস্কান চলে যেতে আদনান আবারও গল্পে যোগ দেয়। রাত প্রায় 9:30। মুস্কানের ঘরে চলে লুডো খেলার চরম উত্তেজনা। স্নেহা আর আদনান এক টিমে, সিজান আর স্নিগ্ধা এক টিমে। মুস্কান সিজদাকে কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, কিন্তু এদের চিৎকারে সিজদা ঘুমাতে চাচ্ছে না। আদনান মুস্কানের দিকে তাকিয়ে বলল, প্রশিক্ষণ নিতে থাকো, এই বছরে তোমাকেও একটা এনে দিতে হবে দেখছি। আদনানের কথা শুনে মুস্কান বিরক্ত বোধ করছে, কিন্তু বাকি সবাই এক জায়গায় হেসে উঠছে। এদের হাসি শুনে সিজদাও উঠে হাসতে শুরু করে। মুস্কান এক পর্যায়ে বাধ্য হয়ে রুম ত্যাগ করে
রাশিদা শিকদারের রুমের দিকে পা বাড়ায়। সিজদাকে সাথে করে নিয়েই গেছে। প্রায় 40 মিনিটের পর খেলা শেষ হয়। স্নেহা খুশিতে নাচতেছে। এই নিয়ে সে তৃতীয়বারের মতো জিতল। আদনান বিছানা থেকে নেমে আড়মোড়া ভেঙে ওদের উদ্দেশ্যে বলল, এবার তোরা যা, এখন আমি আমার পার্সোনাল লুডো নিয়ে খেলবো। সিজান ভাইয়ের দিকে তাকিয়ে হেসে রুম থেকে বের হয়ে যায়। স্নিগ্ধ স্নেহ বের হয়েছে। এরই মধ্যে ভিতর থেকে শব্দ আসে, এই আমার বউ কই? বউ? ও বউ কই গেলা? এখন আমার কি হবে? ও বউ? স্নেহা দাঁড়িয়ে উকি মেরে বলে, বাপি দাদুর রুমে ঘুমিয়ে আছে, এবার তুমি একা একা সাপ লুডো খেলো, বলে দৌড় মেরে উপরে নিজের রুমে চলে যায়। আদনান রুম থেকে বের হয়ে রাশিদা শিকদারের রুমে যায়। গিয়ে দেখে রাশিদা শিকদার বসে বসে তবজি গণনা করছে। বিছানায় মুস্কান একদম বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। পাশে সিজদাও ঘুমাচ্ছে। স্নিগ্ধা এসে সিজদাকে কোলে নিতে নিতে বলল, তুমিও তোমার বাবুকে কোলে নিয়ে নাও ভাইয়া, বলে হাসতে হাসতে রুম থেকে বের হয়ে যায়। আদনানও যাওয়ার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ এখন সবাই মজা নেই, বলে বিছানার কাছে গিয়ে নানুর উদ্দেশ্যে বলল, তুমি এখনও ঘুমাওনি কেন? রাশিদা শিকদার তসবি শেষ করে পাশের টেবিলে রেখে বলে, এই তো এখন ঘুমামো, তুমি একটু এখানে বহো, কথা আছে। আদনান বিছানায় বসে। রাশিদা শিকদার বলতে শুরু করে, দেখো যেমনি হোক এখন তোমাকেও বিয়ে হইয়াই গেছে। শুনলাম অনেক ঝামেলা হয়েছিল এই বিয়ে নিয়ে, কিন্তু এখন আর কি করবা কও? সুন্দর একটা বউ পাইছো, আদর কইরা রাখো। দেখো ওই তোমার থেকে ছোট, ওর যেমন আদরও করতে হইব তেমনি শাসনও করতে হইব, তাই বললে কখনো গায়ে হাত তুলল না। তোমরা দুইটাই বলে খালি ঝগড়া করো, এত ঝগড়া করলে সংসার করবা কেমনে? বাচ্চা কাচ্চা চিন্তা করো। সুন্দরী বউ পরে কিন্তু মন বদলাইতে সময় লাগবো না, ফোলা পাই না মন। এতক্ষণ মন দিয়ে নানু সব কথা শুনেছে আদনান। কি করবে, রাগ উঠলে যে সব কন্ট্রোললেস হয়ে যায়। আরও কিছুক্ষণ কথা হয় দুজনের। কিছুক্ষণ পর আদনান মুস্কানকে কোলে তুলে নিয়ে রুম ত্যাগ করে। মুস্কান ঘুমের মাঝে নিজেকে হাওয়ায় অনুভব করে চোখ খুলে তাকায়। মুস্কান তাকিয়ে নিজেকে আদনানের কোলে আবিষ্কার করে। কিছু বলার আগে আদনান ওকে বিছানায় শুইয়ে দেয়। শুইয়ে দিতেই মুস্কান উঠে বসে। মুস্কানকে উঠে বসতে দেখে আদনান বিছানায় বসতে বসতে বলে, আগে যখন ঘুম ভেঙেছে তাহলে হেঁটেই আসতা, তোমার মতো আলুর বস্তা তুলতে গিয়ে আমার হাতটাই শেষ। উফ, এখন হাতটা টিপে দাও তো। মুস্কান ওর দিকে চোখ রাঙিয়ে তাকায়। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে পাহাড়ি কন্যা, লিখেছেন রাফসান ইমতিয়াজ জাহাঙ্গীর। এটা গল্পের 6ষ্ঠ অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।